কই না তো, তেমন কিছুই বলেনি। আচ্ছা। পরপর তনুজা পাস্তা, পকোড়া আর পেঁয়াজুর ট্রেট এনে টি টেবিলের ওপর রাখল। শিরিন, সুলতানা আর তামান্না পাশাপাশি বসেছিল। তনুজা নাস্তা রেখে চলে যেতে নেবে, সেই সময় শিরিন আদুরে গলায় বলেন। তনুজা, কোথায় যাচ্ছ? বসো তুমি। তনুজা হালকা হাসার চেষ্টা করে বলে। আন্টি আপনারা নাস্তা করুন, আমি রুমে যাচ্ছি, একটু কাজ ছিল। শিরিন অমায়িক হেসে বলেন। বসো তো, পরে করে নিও। এখানে সবাই আছে, একসাথে নাস্তা করো। অগত্যা তনুজা নীতির পাশে বসে নূরজাহান গলা খাকারি দিয়ে বলে উঠলেন। আন্টি কি, আমরা তো শাশুড়িদের মা ডাকছি, আর চাচির শাশুড়িদের চাচিমা ডেকেছি। তোমার নিজের শাশুড়ি নেই, তবে ছোট বৌমা ইভানের মায়ের থেকে কম নাই। ইভান তাকে মামুনি বলেই ডাকে, তুমিও তাই বলবা। এই কাছের মানুষদের আন্টি টাকা কেমন যেন পরপর ঠেকে আমার কাছে। কিছুক্ষণ পর সবাই যখন স্ন্যাক্স করতে ব্যস্ত, এমন সময় দিব্য গড়গড় পা ফেলে সিঁড়ি ভেঙে নামছে। আঙুলের মাথায় তার বাইকের চাবি। নিচে নামতে গিয়ে সবার মাঝে বসে থাকা তনুজার দিকে নজর পড়ে। কোনা চোখে তনুজাকে পরখ করে সে যাচ্ছিল, হঠাৎ দিদুনের ডাকে তার পা থেমে যায়। দিদুন হাঁক ছেড়ে ডাকলেন। দিব্য দাদুভাই, কোথায় যাচ্ছ? বাইরে কাজ আছে। দিদুন তাড়া করে বললেন। বাইরে যাচ্ছ সে তো দেখতেই পাচ্ছি, তবে কাজে নয় বলো অকাজে যাচ্ছি। কাজ তো তোমার একটাই, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কেনাকাটা করা, সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো, এক কথায় ফুটানি করে বেড়ানো। তা সবাইকে খাওয়ানোও ঠিক আছে, কিন্তু তার কতদিন বাপের টাকায় ফুটানি করে বেড়াবে? এবার নিজের কামাই চুরি করো, তাই দিয়ে। এমনিতেই ইদানিং মেজাজ একটু বেশি জোরে থাকে তার। আর দিদুনের সাথে কথা বলতে গেলে হুড়হুড় করে মেজাজ এক লাফে 5 গুণ বেড়ে যায়। দিব্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে। অন্য কিছু বলা থাকলে তাড়াতাড়ি বলো, শুধু শুধু মেজাজ বিগড়ে দিও না। দিব্যর উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই তনুজা নিজেকে শামুকের মতো গুটিয়ে নেয়। দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে জড়সড় হয়ে আছে সে। নীতির দৃষ্টি আটকে আছে দিব্যর পানে। সাদা টি শার্ট গায়ে, ওপরে আকাশি রঙের শার্ট। শার্টের সবগুলো বোতাম খোলা। ফ্যানের বাতাসে শার্ট বাতাসে উড়ছে। আকাশি গ্যাভার্ডিন প্যান্ট, সাদা কেটস। নীতি যেন পুরাই ফিদা। পলক নড়ছে না তার। দিদুন গলার স্বর কিঞ্চিত নামিয়ে বললেন। এসো দাদুভাই, নাস্তা করবে, সবাই নাস্তা করছে। দিব্যর ইচ্ছে ছিল না, তবে কেন জানি দ্বিরুক্তি না করে এগিয়ে গেল। মায়ের পাশের ফাঁকা আসনে ধপ করে বসল। দিব্যর ঠিক সামনাসামনি তনুজা, যে কিনা পায়ের আঙুল দিয়ে ফ্লোর করছে আর ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে। দিব্য ঠোঁট কামড়ে কোনা চোখে তনুজাকে লক্ষ্য করছে। দিদুন ফের বললেন। তা বলি কি দাদুভাই, ভবঘুরে জীবনযাপন না করে তুমিও অফিসে যাও, বাপ ভাইয়ের সাথে ব্যবসা সামলাও। বেশ আদুরে গলায় দিদুন বলে। উপস্থিত সবাই ভেবেছিল দিব্য রেগে যাবে, ক্ষেপে কিছু বলবে। তবে সবাইকে ভুল প্রমাণ করে দিব্য পেঁয়াজও মুখে পুরে নেয়। শান্ত গলায় বলে। আমি বিসিএস দিব, প্রস্তুতি নিচ্ছি। অফিসে জয়েন করা সম্ভব নয় আমার পক্ষে। দিদুন দীর্ঘশ্বাস ফেললেন, হঠাৎ মশকরা করে বললেন। আচ্ছা, যা ভালো বোঝো করো, তবে একটা কর্ম তো করতেই হবে। বিয়ে শাদী করতে হবে না? তবে দাদুভাই, তোমাকে নিয়ে আমার তো চিন্তায় আছি। তোমার যে মেজাজ, তোমার রাগ ধার সহ্য করে কোন মেয়ের পক্ষ থাকা একটু নয়, অনেক বেশি অসম্ভব। তাই বলছি, রাগটা একটু কমাও, তা না হলে বউ থাকবে না। আর আমাদের সময় পাওনি যে স্বামীর মুখ ঝামটা ধমক খেয়েও পড়ে থাকবে। এখনকার সময় কিন্তু পুরো আলাদা। তাই আগেই সাবধান করছি, মেজাজটা ঠান্ডা রাখার চেষ্টা করো। দিব্যর কপালে স্পষ্ট বিরক্তির রেখা, তবে কিছু বলে না সে। নীতি উঠে গিয়ে নূরজাহানের সোফার হাতলের ওপর বসে, দুহাতে গলা জড়িয়ে ধরে বলে। জানো না আপু, সাইকোলজি বলে যদি কোনো ব্যক্তি ঘন ঘন রেগে যায় তাহলে বুঝতে হবে তার জীবনে ভালোবাসার মানুষের প্রয়োজন। এই যে আমাদের ছোট মির্জা সব সময় রাগি মুটে থাকে, এর একমাত্র কারণ হলো তার জীবনে ভালোবাসার মানুষের বড্ড অভাব। তাই বলছি তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আর হ্যাঁ, একটা ধৈর্যশীল মেয়ে খুঁজে বের করতে হবে, সাতচর দিলেও যে রাগ করবে না, আর কোনো কিছু যার গায়ে সহজেই লাগবে না, বগলেও হেসে উড়িয়ে দেবে, গায়ে মাখবে না।
দিব্য নীতির দিকে চোখ গরম করে চাইল। নীতি মুখ ভেঙচি কাটে ওদিকে নিত্য কপাল কুঁচকে সরু চোখে তাকিয়ে বলল, আপু, তুমি কি ইনডিরেক্টলি তোমার নিজের কথা বললে? নীতি খুক খুক করে কেসে উঠল। নিত্য বিজ্ঞের মতন মুখাবয়ব করে বলতে থাকে, না মানে স্বয়ং তুমি নিজেও তো এই গুণ সম্পদ। এই যে মাম্মা নিজেই বলে তোমার গায়ে গন্ডারের চামড়া, হাজার বকে বলেও গায়ে লাগে না তোমার। নীতি থতমত খায়। তার এই বোনটা হয়েছে আরেক পাকনা। সবকিছুতে তার গোয়েন্দাগিরি স্বভাব। নীতি চোখ পাকিয়ে বোনের দিকে তাকায়। বোনের কান মলে দিতে ইচ্ছে করছে। ইস, কি বেজ্জতি! ক্রাশের সামনে কিনা তাকে এমন করে পচালো। তার নাকি গন্ডারের চামড়া। এই রাগে ক্ষোভে নীতি কচু গাছের সাথে ফাঁস দিতে ইচ্ছে করছে। পরপর নীতি নিজের মাথায় মনে মনে চাটি মারে। ফাঁস দেওয়ার জন্য সে আর গাছ পেল না, কচু গাছ। নীতি পরপর সোজা হয়ে বসে অল্প স্বল্প কপট রাগ দেখিয়ে বলে, নিত্য, বেশি বেশি হচ্ছে কিন্তু। আমাকে বলছিস তুই নিজে কি? হ্যাঁ মামা যখন তোকে বকে তখন কত কি বলে, বলবো বলবো এখন সবার সামনে? নিত্যর মুখটা এবার চুপসে যায়। দিব্য সোফায় গা এলিয়ে দিয়ে দু হাতে শার্টের কলার টেনে ঠিক করতে করতে আয়েশ করে বসে। মুখের খাবার চিবোতে চিবোতে তনুজাকে দেখছে সে। তনুজা কতক্ষণ এদিকে না তাকিয়ে ওদিকে দৃষ্টি নত করে থাকতে পারে সেও দেখতে চায়। দিব্যর খুব জানতে ইচ্ছে করে তনুজা কি ইভানকে মেনে নিয়েছে। দিব্যর প্রতি তার কি আর কোনো অবসেশন নেই? এই কদিনেই সব দুর্বলতা উবে গিয়েছে কি, নাকি তনুজা দিব্যর থেকে পালাই পালাই করে পরিস্থিতির জন্য? ওদিকে তনুজার হাঁসফাঁস বাড়ছে বই কমছে না। তনুজার সিক্স সেন্স বলছে দিব্য তার দিকেই তাকিয়ে আছে। তনুজা বড় বড় শ্বাস ফেলে ফট করে উঠে দাঁড়ায়। জোর করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ঠোঁটে আওড়ায়, ইয়ে, আমি তো ভুলেই গেছি। সন্ধ্যার দিকে দাদির কাছে ফোন করার কথা ছিল। দাদি নিশ্চয়ই অনেকবার কল দিয়েছে। আমি আসছি। কতটা গুছিয়ে মিথ্যা বলতে পেরেছে তা জানে না তনুজা। তবে এখান থেকে ওঠার জন্য মিথ্যে বলে প্রস্থান করে। তনুজার যাওয়ার দিকে দিব্য রাগে ভেতরে ভেতরে হিস করে। টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে গ্লাস ফাঁকা করে। তারপর গ্লাস শব্দ করে টেবিলে রেখে হনহনিয়ে বেরিয়ে যায়। দিব্যর এহেন আচরণে কেউ অবাক হয় না, কারণ মির্জা বাড়ির ছোট ছেলে সাফওয়ান দিব্য মির্জার এই স্বভাবের সাথেই সবাই অভ্যস্ত। তামান্না ফোনের গ্যালারিতে গিয়ে একটা ছবি বের করে শিরিনের সামনে ধরে। ভাবি, দেখো তো ছেলেটা কেমন, নীতির সাথে কেমন মানাবে। কালো সাদা শার্ট প্যান্ট ইন করে পরা, উপরে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝোলানো, লম্বা চওড়া বেশ সুদর্শন এক যুবকের ছবি। শিরিন মৃদু হেসে বলে, বাহ, সুন্দর তো, নীতির সাথে বেশ মানাবে। তামান্নার মুখের হাসি প্রশস্ত হলো। নীতির বাবার বন্ধুর ছেলে, ছেলে সদ্য MBBS পাস করেছে, কিছুদিন পর ইউকে যাবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। ওনারা নীতিকে চেনে। নীতির বাবাকে নাকি বলেছে ছেলের জন্য নীতিকে দেখতে আসবে। ছেলের বিদেশে যাওয়ার আগেই বিয়েটা দিতে চান। পূর্ণিমার চাঁদে যেন গ্রহণ লাগলো। নীতির ফর্সা মুখে তৎক্ষণাৎ অন্ধকার নামে। সে উঠে দাঁড়িয়ে কাট কাট গলায় বলে, ও মামা, আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না। আমি মাস্টার্স শেষ করব, দেন বিয়ে শাদী তার আগে নয়। সেখানে এখনও আমার অনার্সই শেষ হয়নি, তাই তাদেরকে নিষেধ করে দাও। এই বলে নীতি বড় বড় কদম ফেলে চলে যেতে থাকে। পেছন থেকে কানে আসে, মেয়ে যা তা না বলে বিয়ের আগে এরকম বলেই। দিন যাচ্ছে, বয়স তো কমছে না, বাড়ছে। ছেলে ভালো হলে জামাইকে কথা বলতে বলো। নানু আপু মাকে আরও উস্কাতে থাকে। নীতির ফুরফুরে মেজাজটা হুট করে দিব্যর মতো খারাপ হয়ে গেল। নীতি ভাবতে থাকে তার কি দিব্যর ছোঁয়া লাগলো নাকি। তার তো হুটহাট রাগ হয় না। দিব্যর রেগে যাওয়া ব্যামোতে সেও আক্রান্ত হলো নাকি। পরের দিন সকাল 8:30 বাজে। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে ব্যস্ত ইভান। তনুজা ততস্ত্র পায়ে রুমে আসে। আয়নায় দুজনের চোখে চোখ পড়ে। স্কাই কালারের শার্ট আর কালো প্যান্ট ইন করে পরা। পরপর তনুজা দৃষ্টি ঘুরিয়ে নেয়। তনুজা কিচেনে ছিল, হঠাৎ নিত্য গিয়ে বলল, ভাইয়া তোমাকে ডাকছে। তনুজা যার বর্ণায় অবাক হয়। ডাকছে, কিন্তু কেন? তনুজা হাতের কাজ চালিয়েই যাচ্ছিল। সেই সময় শিরিন তাড়া দিয়ে তনুজাকে উপরে যেতে বলে।
তনুজা এখন কি বলে শোধাবে ভেবে পাচ্ছে না, কি জন্যই বা ডেকেছেন এই ভেবে দিশেহারা তনুজা। এর মধ্যে কালো হাত ঘড়িটা হাতে পড়তে পড়তে ইভান বলে। রেডি হয়ে নাও। তনুজা চোখ কপালে তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, আমতা আমতা করে শোধ হয়। রেডি হব? কিন্তু কেন? কোথায় যেতে হবে? ইভান নির্বিকার কণ্ঠে বলল। কলেজে। তনুজা বোকা বোকা চোখে ইভানের পানে তাকিয়ে রয়। ইভান ম্যান পারফিউমটা পুশ করে গায়ে মাখছে। কিছু সময় নিয়ে তনুজা নির্বোধের মতো বলে ওঠে। কলেজে মানে? কিন্তু কেন? তনুজার দিকে ঘুরে দাঁড়ায় ইভান, দু ভ্রুয়ের মাঝে ভাঁজ ফেলে বলে। কলেজে কেন যায় মানুষ? পড়াশোনার জন্য। তো তুমি সেজন্য যাবে? তনুজা এতক্ষণ বুঝলো, তবে কিছু ভেবে সে দ্বিধায় পড়ল, ঠোঁটে আওড়ালো। ইয়ে মানে আপনার দিদুন তো কলেজে যেতে বারণ করেছেন, পড়াশোনা বাদ দিতে বলেছেন। দিদুন কি করেছে? কি বলেছে? সেসব শুনতে চাইছি না। তুমি পড়াশোনা করতে চাও কিনা তাই বলো। বিস্ময়ে তনুজার চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সে তো পড়তেই চায়, কিন্তু তার জন্য এবারেতে অশান্তি হোক তা সে চায় না। না জানি দিদুন আবার কি বলে, এই নিয়ে তার এক রাজ্য সমান ভয় ডর। দ্বিধাদ্বন্দ্বে থাকা তনুজা তাও সরল স্বীকারোক্তি দেয়, ঘাড় নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ইভান তারা দেখিয়ে বলল। দ্রুত রেডি হয়ে নাও, আমার সময় নেই। তোমাকে নামিয়ে দিয়ে আমাকে অফিস যেতে হবে। আপনার দিদুন? উনি যদি রাগ করেন? না মানে ওনাকে না বলেই আগে একবার বলে নিলে ভালো হতো না? ইভান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে। দিদুনের সাথে এ নিয়ে কথা হয়েছে আমার, তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি রেডি হয়ে নাও। তনুজার তাজ্জব বনে যায়, উনি কখন কথা বলল আর যে নিজ থেকে কি করে সম্ভব? সেদিন রাতে পড়াশোনা নিয়ে তনুজার দাদির কথা ইভান শুনেছিল, তখন থেকেই মনে মনে ভেবেছিল বাড়িতে গিয়ে দিদুনকে বোঝাবে। সে চায় না একটা মেয়েকে সংসারের ঘানি টানিয়ে পড়াশোনা বাদ দিতে জোর করা। একজন এডুকেটেড মানুষ কখনো এটাকে সাপোর্ট করবে না। তাই ইভান কাল রাতে বাড়ি ফিরে দিদুনের সাথে কথা বলে। সে তো সহজে রাজি হচ্ছিল না, তবে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলার পর রাজি হয়েছে। তবে শর্তরোপ করেছে, বাড়ির বউ বাসে ট্রামে করে যেন যাওয়া আসা না করে, বাড়ির গাড়ি বা স্বয়ং ইভান যেন তাকে পৌঁছে দেয়। ইভান অগত্যা রাজি হয়েছে। খাওয়ার টেবিলে বসে নীতি আর নিত্য দুবোন কানে কানে ফিস ফিস করছে। তাই দেখে নূরজাহান বেগম একটা ধমক দিলেন। নীতি সোজা হয়ে বসে। নীতির মনে হচ্ছে বোন সত্যি খুব বুদ্ধিমতী, আর তার বোন একজন ভবিষ্যৎ সিআইডি অফিসার হচ্ছে কনফার্ম। ওইটুকু মাথাতে বোনের এত বুদ্ধি আসলো কই থেকে? তারা দু বোন গোপন মিশনে নেমেছে। মিশনে সাকসেস হলে সবার সামনে পর্দা উন্মোচন করবে। এক্ষেত্রে পুরো ক্রেডিট আসলে নিত্যর। নাস্তা করার সময় তনুজা আড়ালে নূরজাহান বেগমের দিকে চাইল। দিদুনের মুখটা বেশ গম্ভীর। তনুজা বুঝতে পারল দিদুন মন থেকে রাজি হয়নি, নির্ঘাত ইভান জোর করে রাজি করিয়েছে। নূরজাহান মুখটা অন্ধকার করে বলেন। শোনো মেয়ে, পড়াতে দিচ্ছি বলে আবার সাপের পাঁচ পা দেখো না। তুমি এই বাড়ির বড় বউ, এই বাড়ির মান সম্মান তোমার সাথে জড়িত আছে। এমন কিছু কখনো করো না যাতে করে মান সম্মান ধুয়ে যায়। কলেজে যাচ্ছ যাও, তবে কোনো বেলাল্লাপনা করছো এসব খবর যেন ভুলো কানে না আসে, সাবধান করে দিলাম। আর হ্যাঁ, দাদুভাই অফিস যাওয়ার পথে দিয়ে আসবে, আর ছুটির আগে কল করো, বাড়ির গাড়ি বা দাদুভাই গিয়ে নিয়ে আসবে। অনেকদিন পর কলেজের ক্যাম্পাসে পা দিয়ে প্রাণ ভরে শ্বাস নেয় তনুজা। প্রিয় বান্ধবীর সাথে ক্লাসে যেতে থাকে সে। পরপর 2টা ক্লাস শেষ হয়, আর একটা ক্লাস আছে। শেষ ক্লাস নেয় নতুন জয়েন করা মিস রূপা। এক্সাইটেড হয়ে বলতে থাকে। জানিস তো নো, সাইকোলজি নিউ মিস না খুব স্মার্ট সুন্দরী, একেবারে টানা কাটা পরিমতো। ছেলেরা তো একেবারে মিসের উপর ক্রাশ খেয়ে বসে আছে। পড়া বোঝা বাদ দিয়ে অধিকাংশ ছেলেরা হা করে তাকিয়ে থাকে। তবে মিসেসের ড্রেস আপ মার্জিত নয়, এছাড়া আমার ভালো লাগে। সময় হতেই রূপার বলা নিউ মিস তৃষা চৌধুরীর আগমন হয়। উঁচু হিলের খটখট আওয়াজ তুলে এক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছেন। তনুজা রূপার কথার সাথে মিলালো। হ্যাঁ, সত্যিই দেখতে দর্শনধারী। তনুজা পাশের বেঞ্চে বসা ছেলেদের লক্ষ্য করলো। ছেলেরা হাঁ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। তাদের মুখে পোকামাকড় মশা মাছি তো ঢুকবেই, সাথে অনায়াসেই একটা লাড্ডুও ঢুকে যেতে পারে। মধ্য দুপুর, মাথার উপর সূর্যি মামা, কাঠফাটা রোদ্দুর।
তনুজাকে নিতে আসে ইভান। পরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায় ইভান। গাড়ির দরজার উপর এক হাত রাখা, আরেক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে তনুজার জন্য অপেক্ষা করছে। সব কিছুতেই দিদুনের বাড়াবাড়ি। একলা গেলে কি সমস্যা? এই রোধেই ইভানের দিদুনের উপর রাগ হচ্ছে। এখন তাকে একটা মেয়ের জন্য কলেজের সামনে অপেক্ষা করতে হচ্ছে। তনুজা তো বলেছিল ক্লাস সাধারণত এই টাইমে শেষ হয়। কই সে টাইম তো পেরিয়ে যাচ্ছে। এদিকে তার দেখা নেই। রাস্তার পাশের টং দোকানে বসে কয়েকটা ছেলে, তার মধ্যে একজনের হাতে গিটার। ছেলেগুলো কলেজের তা দেখেই বোঝা যাচ্ছে। পরপর ভেসে আসলো, দাও সত্যি, কিসের এত ভয়? আমার মা বলছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। গানের কথাগুলো শুনে আজ হঠাৎ ইভানের তৃষার কথা মনে পড়ল। কথাগুলো যদিও সবার ক্ষেত্রে সত্যি হয় না, তবে কারো কারো ক্ষেত্রে সত্যি হয়। সেই কারোর মধ্যে ইভান নিজেকে খুঁজে পেল। পুরনো কিছু কথা মনে পড়তেই ইভান আনমনে তাচ্ছিল্য হাসে। তারপর দু আঙ্গুলের সাহায্যে কপালে জমা ঘামটুকু মুছে ফেলে। এমন সময় গেট বরাবর তাকাতেই তার নজর যায় গায়ে পাতলা জর্জেট কলাপাতা রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, ব্রাউন কালার করা চুলগুলো কাঁধের এক পাশ দিয়ে একগাছি সামনে আনা। শাড়িটা পাতলা হওয়ার দরুন মেধিয়ান পেট সাথে নাভি দৃশ্যমান। ওটা তুষা নাকি চোখের ভ্রম? ইভান বিড়বিড়ায়। পরপর তৃষারও নজর যায় গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ইভানের দিকে। ঘরমাক্ত ক্লান্ত মুখটা খুব আকর্ষণীয় লাগছে। কপালে খোঁচা খোঁচা দাড়ির মধ্যে বিন্দু বিন্দু ঘাম মুক্তোর মতন চকচক করছে। সেদিন জ্যামে থাকাকালীন তৃষা ইভানকে দেখলেও ইভান দেখেনি। ইভানকে দেখে তৃষা মনে মনে খুশি হয়। তৃষা কপাল কুঁচকে ভাবে, ইভান ইভান এখানে? ও কি করে জানলো আমি এখানে জব করি? ও নিশ্চয়ই জেনেছে আমি দেশে এসেছি। তবে ও কি আমার সাথে দেখা করার জন্যই এখানে এখন এসেছে? ইভান কি আমাকে আবার ওর জীবনে ফিরে পেতে চায়? জানতাম ইভান কখনো তনুজাকে মেনে নিবে না। জাস্ট চাপে পড়েই সে বিয়েটা করেছে। আকাশ কুসুম ভেবে তৃষার মন প্রাণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। তনুজা আর রূপা আসছিল। খানিকটা দূরত্বে থাকা ইভানকে দেখতে পায় সে। ইভানের দৃষ্টি অনুসরণ করে তনুজার নজর পড়ে তৃষার দিকে। ইভানকে তৃষার দিকে তাকিয়ে দেখে হঠাৎ তনুজার কেমন যেন ঠেকল। তার অবচেতন মন সেকেন্ডেই ভেবে বসে, পুরুষ মানুষ হলো সুন্দরের পূজারী। আচমকা এমন ভাবনা নিজ মানুষ পটে আসায় তনুজা নিজের উপর নিজেই অবাক হয়। লোকটা সুন্দরী একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, তাতে তার কি? ক্লাসের কত ছেলেই তো হাঁ করে তাকিয়েছিল মিসের দিকে। কই তখন তো এরকম ভাবনা আসেনি। তার ভেতর খারাপও লাগেনি। তাহলে এখন কেন তার কোথাও একটা লাগছে? এই কেনর উত্তর তনুজার কাছে অজানা। হয়তো পবিত্র বন্ধনে আবদ্ধ সেই থেকেই। মধ্যদুপুর তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকেও মেজাজ যতটা না উত্তপ্ত ছিল, তৃষাকে দেখার সাথে করে দপ করে ইভানের মেজাজ ফুটন্ত পানির ন্যায় টকবগিয়ে ওঠে। হঠাৎ তৃষা মস্তিষ্ক এটা ঠাহর করতে ইভানের চোয়াল শক্ত হয়ে আসে। এতদিনে শুকিয়ে যাওয়া অপমানের ঘাটা দগ দগ করে উঠল। এই মেয়ে, এই একটা মেয়ের জন্য বন্ধু মহলে সে আজ থেকে 1.5 বছর আগে চরম অপমানিত হয়। শুধু কি বন্ধু মহলেই? বন্ধু মহলেই নয়, তাদের এলিট সোসাইটিতেও রীতিমতো কানাঘোষা চলত। ভালোবাসা হারিয়ে যতটা না কষ্ট পেয়েছিল, তার থেকে বেশি কষ্ট হয়েছিল বন্ধুদের। তার উপর সোসাইটির লোকদের তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য, হাসি ঠাট্টা করায়। কদিন হইচই পড়ে যায়। বিয়ের দিন কনে পালিয়েছে, তাও আবার হবু বরের ছোট ভাইয়ের সহায়তায়। নিশ্চয়ই ছোট ভাইয়ের সাথে অ্যাফেয়ার আছে। আজ সেই ছলনাময়ী নারীকে দেখে ঘৃণা ছাড়া আর কিছুই আসে না। পরপর ইভান দৃষ্টি সরিয়ে নেয়। তাকাতেও আজ রুচিতে বাজছে তার। নিজের উপরও তার রাগ হচ্ছে। এক সময় এই মেয়েটিকেই সে পছন্দ করেছিল, বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। এখন এটা ভেবে ইভানের নিজের উপর নিজেরই আফসোস হচ্ছে। ইভানের হঠাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা লাইন মনে পড়ল, অল দ্যাট গ্লিটার্স ইটস নট গোল্ড। তৃষার সাথে এই বাগধারাটা খাপে খাপ। ইভান দৃষ্টি নামিয়ে চুলের ভাঁজে আঙুল চালনা করে মনে মনে তাচ্ছিল্য হাসে। তন্মধ্যে পরিচিত মেয়েলি গলার মিহি স্বর আসলো, ইভান।
মুখে প্রশস্ত হাসির রেখা নিয়ে ইভানের দিকে এগোয় তৃষা। ইভান পরপর কপাল কুঁচকে দাঁত কটমট করে যায়। তৃষা নিশ্চিন্ত হয় দিব্য খুব জেদি, তাই ওর সাথে কখনোই হবে না। ছুঁড়ে ফেলা জিনিসে সে ফিরেও তাকায় না। এখন যদি ইভান তার জন্যই এখানে আসে, তাহলে ইভানকে মেনে নেওয়াই বেটার। এটা ছেড়ে ওটা দেখলে নিজেরই লস। যা লস হয়েছে হয়েছে, এখন পুরনোর দিকে যাওয়ার ব্যাটার হবে। মনে মনে এইসব ভাবে তৃষা। মুখে কৃত্রিম বেদনার ছাপ টেনে নেয়, আরও বেদনার তো অসহায় কণ্ঠে ভুলি আওড়ায়। ইভান, আম সরি। আমি খুব খুব সরি। আমি জানি আমার কোনো মুখ নেই তোমার সামনে দাঁড়ানোর। আমি আবারও ভুলটা বুঝতে পেরেছি। সেদিন ওভাবে পালিয়ে যাওয়াটা আমার কোনো মতে ঠিক হয়নি। ইভান, আমি রিভেঞ্জ। আমি সত্যি অনুতপ্ত নিজের বোকামির জন্য। ইভান, তুমি দেখো দেখো, আমি নিজের ভুল শুধরে নিয়ে আবারও ফিরে এসেছি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার ভালোবাসার কাছে আমার শত ভুল এক নিমিষে মাফ হয়ে যাবে। আর যেটা করেছিলাম সেটা তো পড়াশোনার জন্য। তুমি তো আমাকে ডেনমার্ক যেতে দিতে রাজি হচ্ছিলে না, তাই আমি বাধ্য হয়েই ওরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে মানছি ওভাবে যাওয়ার আমার অনুচিত হয়েছে। প্লিজ ইভান, প্রোটেক্ট মি। হঠাৎ রাগের জায়গায় ইভানের হাসি পায়। ইভান দুহাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে শব্দ করে গা দুলিয়ে হাসল। হাসি থামিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, নাইস অ্যাক্টিং। আর কোনো গুণ না থাকলেও অ্যাক্টিংয়ের গুণটা ভালো আয়ত্ত করেছ। অ্যাক্টিংয়ে তোমার তো অস্কার জয় হওয়ার কথা। এই একটা জিনিসই তো খুব ভালো পারো। আর এই গুণ দিয়ে তো দিনের পর দিন ছেলেদের বোকা বানিয়ে রাখো। কথা বলতে বলতে আচমকা খানিকটা দূরত্বে দাঁড়ানো তনুজার দিকে নজর পড়ে ইভানের, যে কিনা এক হাতে কাঁধের ব্যাগের ফিতা চেপে ধরে দৃষ্টি নত করে মূর্তির মতন দাঁড়িয়ে। বান্ধবীর থেকে বিদায় নিয়ে সে খানিকটা দূরত্বে দাঁড়ায়। এদের দুজনের গলার মৃদু আওয়াজ তার কানে আসে। তৃষার কথা শোনার সাথে সাথেই তনুজার বুকের ভেতরটায় অস্থির লাগছিল। হঠাৎ কেমন শূন্যতা অনুভব হচ্ছিল। তাই মাইকোলজি নিউ মিস তৃষা চৌধুরীর তাহলে সেই তৃষা, ইভানের এক্স। ইভান কি জবাব দেয় তাই শুনতে তনুজা আগ্রহী ছিল। ইভান, ট্রাস্ট মি, ভালো প্রেমিকা আমি হতে পারিনি, তবে আই প্রমিস একজন ভালো জীবনসঙ্গী হয়ে সবাইকে দেখে দেবো। বিলিভ মি। আর তোমার রাগ ক্ষোভ হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক নয়। সেই থেকেই এমন বলছো। এই যে তুমি এখানে আসছো, আমি জানি আমাকে তোমার জীবনে ফিরে পেতে চাও। আমি আর কোনো বোকামি করতে চাই না। আই উইল কাম ব্যাক ইনটু ইয়োর লাইফ ইফ ইউ ওয়ান্ট। ইভানের খুব বাজেভাবে কিছু বলতে ইচ্ছে করলেও, তবে কণ্ঠনালী অবধি শব্দগুলো আসলেও মুখ দিয়ে বের করে না সে। কোনো রকম শব্দগুলো গিলে নেয়। পরপর কিছু ভেবে মুখে হাসি টেনে নেয়, একটু জোরে সরে ডাকে, তনুজা। তনুজা চকিতে চাইল। ইভান হাত নাড়িয়ে ঠান্ডা গলায় ফের বলে, কি হলো, আসো। তনুজা বাধ্য মেয়েটির মতন আলতো পায়ে এগোয়। তৃষা বিস্ময় নিয়ে ঘাড় ঘুরিয়ে যায়। সাদা আকাশি রঙের মিশ্রণের সালোয়ার স্যুট গায়ে, টানা টানা চোখ, গোলগাল মুখ। তনুজার আপাত মস্তক চোখ বোলায় তৃষা। এই সেই তনুজা। তার কাছে সাধারণ একটা ছাপোষা মেয়ে ঠেকেছে তনুজাকে। তনুজা এসে ইভানের পাশে দাঁড়ায়। ইভান চোখের পলক তুলে তৃষার দিকে যায়, প্রগাঢ় স্বরে বলে, মিট মাই ওয়াইফ, শি ইজ ফারিস্তা নূর তনুজা, মাই মিসেস ইভান। তৃষা পরপর তনুজার থেকে দৃষ্টি সরিয়ে ইভানের পানে যায়। ইভানের চোখ দুটোতে স্পষ্ট রাগ আর ঘৃণা। তৃষা সহসা দৃষ্টি সরিয়ে নিল। ওই চোখ দুটোর দিকে তাকিয়ে কথা বলার সাহস তার হলো না। ইভান যে প্রত্যুত্তরটা এভাবে দেবে তা তৃষা স্বপ্নেও ভাবেনি। আজ ইভান এখানে তৃষার জন্য আসেনি, সে এসেছে তনুজার জন্য। তৃষার ভাবনায় বুড়িগঙ্গা নদীর দূষিত পানি ঢেলে দেয় ইভান। অপমানে থমথমে হয়ে যায় তৃষার শুভ্র মুখ। ইভান হাত বাড়িয়ে তনুজার একটা হাত ধরে। তনুজার কোমল আঙুলের ভাঁজে নিজের রুক্ষ শক্ত লম্বা লম্বা আঙুল গলিয়ে দেয়। ইভানের আকস্মিক ছোঁয়ায় তনুজা কিংকর্তব্য বিমূঢ় হয়। সারা শরীরে অদ্ভুত শিহরণ খেলে যায় তনুজার। বুকটা তার অস্বাভাবিক কাঁপছে। ইভান নির্লিপ্ত আছে তনুজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলল, লেটস গো। তৃষার সাথে কথা বলার ইচ্ছে আর রুচি কোনোটাই তার নেই। তনুজার বিস্ময় কাটছে না। রোমের মধ্যেও যে মানুষটা দুহাতের দূরত্বে থাকে
তার হঠাৎ কি হলো, রাস্তার মানুষের মধ্যে হাত ধরেছে। কি হলো, চলো। তুমি কি চাইছো এখন সবার সামনে তোমাকে কোলে চড়িয়ে গাড়িতে বসাতে? দেখো, রাস্তায় লোকলজ্জের ব্যাপার স্যাপার আছে, সো সম্ভব নয়। তাই বলছি, রাতে তোমার সব ইচ্ছা একসাথে পূরণ করব। এখন ফাস্ট চলো। তনুজার কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোতে থাকে। তনুজা দফায় দফায় অবাক হচ্ছে, আর লোকটার হঠাৎ কি হলো ভেবে দিশা পাচ্ছে না তনুজা। ইভানের থেকে এহেন লাগামহীন কথা তনুজা কোশমিন কালেও ভাবেনি। তনুজা অপ্রস্তুত হয়, মুখ দিয়ে রাগ শব্দটিও বেরোয় না। ইভান ফিরেও তাকায় না তৃষার দিকে। তনুজার হাত ধরে সে গাড়ির কাছে যায়। ইফতিয়ার ইভান জানিয়ে দিতে চায় তার জীবনে তৃষা নামক রমণীর কোনো অস্তিত্ব নেই। আজ তৃষার মতন অভিনয় দিয়ে সে তৃষাকে উচিত শিক্ষা দিয়েছে। ইভান ড্রাইভ করছে, তনুজা কোনা চোখে চাইছে। তনুজার কিছু প্রশ্ন করতে ইচ্ছে হয়, তবে সাহসে গোলায় না। পড়ন্ত বিকেল, জানালা গলিয়ে বিকেলের নরম রোদ এসে নীতির চোখে মুখে পড়ছে। নীতি নরম বালিশে মাথা দিয়ে শুয়ে, হাতে তার গল্পের বই, পা দুটো জানালার গ্রিলের উপর রাখা। হঠাৎ কিছু মনে হতেই ধপ করে শোয়া থেকে উঠে বসে। পরপর তনুজার রুমের সামনে যায়, দরজাটা ভিড়ানো ছিল। এই সময় ইভানও তো বাড়িতে থাকে না, তাই নক না করেই রুমে ঢুকে সে। হালকা কেশে ঘরময় নজর বোলায় ফাঁকা ঘর। সোজা ব্যালকনিতে যায় সে। সেখানে এক রমণী দুহাত বুকে গুজে উদাসীন হয়ে আকাশ পানে চেয়ে। নীতি পেছন থেকে তনুজার কোমর জড়িয়ে ধরে বলে, ভাবিমণি, এখানে এভাবে দাঁড়িয়ে কি করছো? তনুজা উদাসীন হয়ে ভাবনায় এতটাই ডুব দিয়েছিল যে নীতির উপস্থিতি টের পায়নি সে। আচমকা নীতির এভাবে ধরায় চমকে ওঠে। পরপর নীতির গলা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুমি? আমি তো চমকে গিয়েছিলাম। চমকে গিয়েছিলে নাকি যাকে ভেবেছিলে তার জায়গায় আমাকে দেখে হতাশ হলে? নিশ্চয়ই ভাইয়াকে ভেবেছিলে। তোমার সে ভাব নাই, সে গুড়ে বালি দিয়ে সেখানে তোমার রায়বাগিনী ননদিনীকে পেলে, যে কিনা বিরক্ত হতে চলে এসেছে, মানে বিরক্ত করতে আর কি। তনুজা নীতির দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল, বলল, এই না না, মোটেই ওরকম কিছু ভাবিনি আমি। তুমি ভুল ভাবছো। আর কে বলেছে আমি বিরক্ত হব? একলা ছিলাম, তোমার আশাতে ভীষণ ভালো লেগেছে আমার। নীতি বিনিময় মিষ্টি হাসে। তনুজা মিষ্টি করে বলে, চলো রুমে বসবে। নীতি ব্যালকনিতে থাকা দোলনায় আয়েশ করে বসতে বসতে বলে, রুমে নয়, এখানেই বসি। তুমিও বসো, রুমে একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে গল্প করি। তুমিও বসো। তনুজা নীতির পাশে বসে। নীতি এটা ওটা বলছে, তনুজা অল্প স্বল্প বলছে। অনেকক্ষণ গল্প করার পর নীতি হঠাৎ শুধোয়, ভাবিমণি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? প্লিজ বেয়াদবি নিও না, কেমন? আগে বলো, মাইন্ড করবে না? তনুজা আলতো হেসে বলে, আচ্ছা বাবা, আচ্ছা, আমি কিচ্ছু মনে করব না। কোনো প্রকার হেজিটেশন ছাড়াই তুমি নির্দ্বিধায় বলতে পারো। আমি তো তোমাদের বিয়ের মধ্যে ছিলাম না, নিত্য থেকে সবটাই শোনা। আচ্ছা, তুমি আমায় একটু মনে করে বলো তো, সেদিন কি হয়েছিল? তনুজার মুখের হাসি মুহূর্তেই মুখে পোড়া হাওয়াই মিঠাইয়ের মতো নাই হয়ে যায়। মুখটা ম্লান হয়ে আসে, বলে, সে রাতের কথা আমি ঠিক মনে করতে পারি না। আমার পুরো রাতের কথা কিছুই মনে নেই। তবে সবাই যেটা ভাবে সেরকম কিছু হয়নি, আমি এটা শিওর, কারণ সেরকম কোনো সিমটম দেখা যায়নি। নীতি তনুজার কথা সবটা বুঝল। আচ্ছা, তোমাকে রাতের কথা বলতে হবে না, আমি যতদূর জানি ভাইয়ারও একই কথা ছিল। তবে তুমি একটু কষ্ট করে মনে করো, সেদিন তোমার সব মনে থাকার অবস্থায় কি কি ঘটেছিল, পুরো দিনের কথাই বলো। তনুজা মস্তিষ্কে প্রেসার দিয়ে মনে করতে থাকে আর বলতে থাকে। এক পর্যায়ে সে বলে, রোজকার মতো আমি ডিনার সেরে রুমে বসে পড়ছিলাম, এর মধ্যে খালা মানে বুয়া দুধ নিয়ে আসে। নীতি থামিয়ে দেয়। দুধ নিয়ে আসে মানে? এটা সেদিনের প্রথম নাকি আগেও এনেছে? সেদিন দিয়ে 2 দিন আগের দিনও এনেছিল, বলেছিল আন্টি খেতে বলেছে, মানে মামনির কথা বলে। মামি বলেছে? তুমি শিওর ছিলে? মামনি তো আমায় খুব আদর করতো, খাওয়ার সময় নিজে তুলে দিত, তাই এখানে অবিশ্বাস করার কিছু ছিল না তো। তারপর মামনি জানতেন আমার প্রেশার লো, দাদি বলেছিল, তাই থেকে। আচ্ছা, তুমি বলে যাও। তারপর আমি পড়তে থাকি, আমার প্রচণ্ড ঘুম পায় হঠাৎ। আমি চোখ মেলে চাইতে পারছিলাম না। এমনিতেই আমি ছোট থেকে ঘুমে কাবু খুব, তবে সেদিন একটু বেশি ঘুম পাচ্ছিল। তারপর আমার আবছা মনে পড়ে, আমি বিছানায় যাব বলে আগে ওয়াশরুমে যাই। তারপর 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 কি? তারপর কি ভাইমনি?
আমি ঠিক মনে করতে পারছি না, বোধহয় ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়েছি। বোধ হয় তুমি শিওর করে বলতে পারছো না, রাইট? তবে এরকমই হবে। আচ্ছা, তুমি যে রুমটায় থাকতে সেখানে তো অ্যাটাচ ওয়াশরুম নেই। উপরের করিডোর পেরিয়ে কমন ওয়াশরুম ইউজ করতে হতো, তাই না? নীতি মনে মনে আওড়ায়। এখানেও বউ। আচ্ছা, বাকিটা দেখা যাক। নীতি গলা খাকারি দিয়ে বলল,